দেখছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7. সুপ্রভাত, এজিটি লাইভ 24/7 আপনারা সবাই স্বাগত আজকে আমাদের সুপ্রভাত ইন্ডিয়া অনুষ্ঠানে। আজ অর্থাৎ 21শে ডিসেম্বর 2025 বাংলা 5ই পৌষ 1432 রবিবার। আমার হাতে রয়েছে প্রতিবাদী কলম। আজকে দিনে দেখে নেব এখানে কি কি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ও বিস্তারিত সংবাদ রয়েছে। প্রথম পাতায় রয়েছে আইনজীবীকে বাদী বানিয়ে দিল পুলিশ। আজব কাণ্ড, বাদীর জায়গায় তার আইনজীবীকেই বাদী বানিয়ে দিল পুলিশ। আইনি নোটিশও দেওয়া হলো আইনজীবীকে। রাজ্য পুলিশের সাইবার শাখা এই নোটিশ দিয়েছে। এই আইনজীবীর নাম কৌশিক রায়। রাজ্যের বিশিষ্ট দন্ত চিকিৎসক 2021 সালে ইন্ডিয়া মার্ট ইন্টারনেট লিমিটেড নামে একটি ই কমার্স কোম্পানির মাধ্যমে কিছু গ্লাভস অর্ডার করেন জনিক সন্দীপ। গোলাটি পুরো বিষয়টি নিয়ে যোগাযোগ করেন। দন্ত চিকিৎসক এই ব্যক্তির অ্যাকাউন্টে 120 বাক্স গ্লাভসের জন্য 45,200 টাকা পাঠান। কিন্তু কিছুদিন পর সামগ্রী না আসায় চিকিৎসক অনলাইন পোর্টালে পুলিশের সাইবার ক্রাইমকে জানান। রাজ্য পুলিশের সাইবার ক্রাইম শাখা এই বিষয়টি পাল্টা অবহিত করেন। কিন্তু মামলায় কিছু না হওয়ায় এই দন্ত চিকিৎসক আইনজীবী কৌশিক রায়ের মাধ্যমে সাইবার শাখার এসপিকে একটি আইনি নোটিশ পাঠান। পুলিশ এনসিসি থানায় 60/21 নম্বর মামলায় প্রতারণার অভিযোগে ভারতীয় দণ্ডবিধির 420 ধারায় অভিযুক্ত কোম্পানির বিরুদ্ধে মামলা নেয়। কিন্তু আশ্চর্যজনকভাবে মামলা বাদী করে দেয় আইনজীবী কৌশিক রায়কে। যেখানে অভিযোগকারী বাদী হচ্ছেন একজন দন্ত চিকিৎসক, আইনজীবীকে পুলিশ শুধুমাত্র বাদী করেনি, তাকে নোটিশও পাঠিয়ে দিয়েছে। মামলায় তদন্তকারী অফিসার আদালতে চূড়ান্ত রিপোর্ট জমা করে দেন, যা পুলিশ তদন্তে কিছু না পেলে ফাইনাল রিপোর্ট হিসেবে জমা দেয়। এরপর মামলা নিষ্পত্তি হয়ে যায়। আইনজীবী কৌশিক রায় আদালতে এই বিষয়ে পুনরায় তদন্তের আবেদন করেন। আদালত মামলায় শুনানিতে উল্লেখ করেছে ডিজিটাল মাধ্যমে লেনদেন হয়েছে তা স্পষ্ট। একটি ব্যাংক, এরপর 2 পাতায় দেখুন। তারপর প্রথম পাতা থেকে আরো রয়েছে বিস্তারিত কিছু সংবাদ পাঠ, যেটা আমি করার চেষ্টা করছি। অর্থাৎ শিরোনামটা হচ্ছে এরকম: ঘরে আগুন, দরজায় তালা, ভেতরে জ্বলছে জ্যান্ত আয়েশা। সেই সময় বেলাল হোসেন, তার স্ত্রী নাজমা বেগম এবং 3 মেয়ে ঘরে ছিলেন। 2 মেয়ে ও স্ত্রীকে নিয়ে বেলাল বের হতে পারলেও ছোট্ট মেয়েটিকে বের করতে পারেননি। লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এবং সুতারগোপ্তা বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী বেলাল হোসেন এই ঘটনাকে নাশকতার ঘটনা হিসেবে দাবি করেছেন। তিনি জানান, গতকাল রাত 2টার দিকে দুর্বৃত্তরা তার বাড়ির দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন দেয়। তারপর টাউন হলে আজ দিলীপ স্মরণে বিতর্ক সভা। তারপর আইনজীবীদের বিরক্তি ঢাকতে ক্ষুদ্রতম প্রেক্ষাগৃহে সেলের সভা। তারপর বর্তমানে সামগ্রিক অপরাধের হার অনেক কমেছে। তারপর একই অঙ্গে এত রূপ হোলকা। তারপর রিমান্ডে সৌরভ। তারপর রাজ্যের সীমান্তে কড়া নজর দিল্লির, রাউন্ড দ্য ক্লক নজর, প্রয়োজনে ইভ্যাকুয়েশন অপারেশন। রাউন্ড দ্য ক্লক। কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে এই 3টি শব্দ শনিবার দুপুরেও অনুকম্পিত হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা যখন রাজ্য পুলিশের শীর্ষ আমলা সহ বিভিন্ন স্তরের পুলিশ আধিকারিকদের সঙ্গে রিভিউ মিটিং করেছেন, তখন কার্যত তিনি বর্তমান বাংলাদেশ পরিস্থিতি নিয়ে রাজ্যের অবস্থান স্পষ্ট করেছেন। শুধু তাই নয়, বৈঠক শেষে সবিস্তার আলোচনার সার সংক্ষেপ রিপোর্ট আকারে তৈরি হয়ে গেছে। তার কিছুটা পাঠানো হয়েছে দিল্লিতে এবং বাকি নির্দেশাবলী বিএসএফ এর শীর্ষ আধিকারিক ও অন্যদিকে বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের কার্যালয়ে পাঠানো হবে। ভারত বিদ্বেষী বিক্ষোভ যেভাবে বাংলাদেশকে এই মুহূর্তে অগ্নিগর্ভ করে রেখেছে, তার পরিপ্রেক্ষিতে আরো 2-3টি বিষয় অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে। রাজ্য পুলিশের কাছে এখন অন্যতম প্রধান চ্যালেঞ্জ, যে কোনো মুহূর্তে বিশেষ প্রয়োজনে ব্যবহার করা হতে পারে আখাউড়া, সাব্রুম, বিলোনিয়া, খোয়াই সীমান্ত। সবচেয়ে বেশি সম্ভাবনা সাব্রুম সীমান্তের। পদ্মা পাড়ে থাকা ভারতীয় দূতাবাসের কর্মী আধিকারিকদের যাতে এ পারে নিয়ে আসা সম্ভব হয়, তার জন্য শনিবার বিকালেও রাজ্য পুলিশের সদর দপ্তরের সঙ্গে আলোচনা করেছে কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশেষ সূত্র। দিল্লির সরকারি সূত্র স্পষ্টভাবে রাজ্য পুলিশকে জানিয়ে দিয়েছে, রাউন্ড দ্য ক্লক তৈরি থাকতে হবে। 1-2 মিনিটের ব্যবধানেও খবর চলে আসতে পারে। বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গ এবং আসামের আন্তর্জাতিক সীমান্তে যেভাবে বিএসএফ মোতায়েন করা হয়েছে, তার চেয়ে কোনো অংশেই কম করা হয়নি এই রাজ্যের সীমান্তেও। সবচেয়ে উল্লেখ্য যে বিষয়, এই টানাপোড়েনের মধ্যে শনিবার আসাম সফরে আসেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেও বিমানবন্দর উদ্বোধনের নামে সরকারি আয়োজনের পর প্রধানমন্ত্রীর কার্যালয় এক প্রকার রিভিউ মিটিং সেরে ফেলেছে পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার আন্তর্জাতিক সীমান্ত নিয়ে। আকাশপথে জরুরি সম্ভাব্য ইভ্যাকুয়েশন অপারেশন চলতে পারে বলেও রাজ্য এয়ারপোর্ট 2 পাতায় দেখুন। প্রতিবাদী কলম 2 পাতায় রয়েছে এখানে বিদেশ নীতি নাকি সখ্য নীতি সম্বন্ধ। প্রতিবাদী কলম 3 পাতায় রয়েছে
বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। হামলার পর রাষ্ট্রবাদী মীমাংসা সোনামুড়া প্রেস ক্লাবে কি তবে দরদামে নীরবতার চুক্তি? তারপর জনসংযোগে সুশান্ত। তারপর থানায় তালা, ফ্যানে উঠছে ইউনিফর্ম, বিশালগড় জিআরপি থানায় পুলিশ উধাও, ডিউটি ফাঁস। তারপর ঋণের টাকায় গড়া স্বপ্ন ভাঙলেও আদালতেই ফিরল ন্যায়। তারপর এডিসি ভোট, কংগ্রেসমুখী ত্রিদলীয় জোটের জনজাতি নেতা কর্মীরা। প্রতিবাদী কলম 4 পাতা। সাপ্তাহিক রাশিফল রয়েছে এখানে। পুরোপুরি জবরদখল মুক্ত করা গেল না। মেয়র, কালো দিবসে কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচিতে নবারুণ, সিআইটির গণ অবস্থান। তারপর আমরা বাঙালির প্রতিবাদ, কেরালায় ত্রিপুরার প্রতিনিধিরা সাংস্কৃতিক কংগ্রেসে বিজয়ন। প্রতিবাদী কলম 5 পাতা। 21 ডিসেম্বর পালস পোলিও রবিবার টিকাকরণ কর্মসূচি। তারপর সর্বধর্ম মিশন। তারপর পেঁয়াজ 20 থেকে 50। তারপর আহত সাংবাদিক, একটি সংবাদ রয়েছে। প্রতিবাদী কলম প্রতিনিধি, খোয়াই 20 ডিসেম্বর সামাজিক দায়বদ্ধতা ও পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়লেন তথ্য সংস্কৃতি দপ্তরের সাংবাদিক টিঙ্কু আচার্য। শনিবার দুপুর আনুমানিক 1টা নাগাদ তেলিয়ামুড়া থেকে খোয়াই নিজের কর্মস্থলে যাওয়ার পথে পেকলিছড়া এলাকায় একটি টমটমের সঙ্গে তার মোটর বাইকের সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয় সাংবাদিক টিঙ্কু আচার্য। খবর পেয়ে দমকল বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত একজন দায়িত্বশীল কর্মীর এভাবে দুর্ঘটনায় আহত হওয়ার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে বিভিন্ন মহলে। সংবাদ সংগ্রহ, তথ্য পরিবেশনের মতো গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের প্রতিনিয়ত নানা ঝুঁকির মুখোমুখি হতে হয়। এই ঘটনা ফের সেই বাস্তবতাকে সামনে এনে দিল। সহকর্মীর দুর্ঘটনার খবর পেয়ে খোয়াই জেলা হাসপাতালে ছুটে আসেন বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা। দ্রুত আরোগ্য কামনায় তাঁর পাশে দাঁড়ান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তারপর স্কলারশিপ বঞ্চিত বহু। তারপর পানীয় জলের দাবিতে মহিলাদের পথ অবরোধ। তারপর রৈশাবাড়িতে শক্তি দেখালো টিম রেবতী। তারপর গরুচোরের দৌরাত্ম্য। প্রতিবাদী কলম 6 পাতা। আমিরের লোক দেখানো সাসপেনশন তুলে নিলেন এসপি। তারপর বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি নিয়ে উদ্বেগ টিএইচআরওর। তারপর বার কাউন্সিলের ভোট ঘোষণা। তারপর আজ বৈঠকে সিপিআইএম, কাল রেগা ইস্যুতে বামদল। তারপর 3 নেশা কারবারিকে 5 বছরের কারাদণ্ড। তারপর স্বর্ণ পরিষ্কারের নামে আবারও প্রতারণা। তারপর 4 বাংলাদেশিকে 360 দিনের কারাদণ্ড। তারপর দুর্নীতিবাজ প্যাক্স ম্যানেজারকে বাঁচাতে চেষ্টা। তারপর ঠিকাদারকে ছিনতাই, শ্লীলতাহানি, খুনের মামলা। প্রতিবাদী কলম 7 পাতা। কর্তাদের কায়দায় টিসিএ টাকা লুটে এবার সামিল করা হচ্ছে ক্রিকেটারদেরও। জাতীয় জুনিয়র জুডোতে রাজ্য দল। তারপর বিজয় হাজারেতেও কঠিন লড়াই। তারপর ইনিংসে হারলো অনূর্ধ্ব 16 দল। তারপর নেপালের দলের বিরুদ্ধে 1 পেশে জয়, ইতিহাস গড়ে সাফ চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গলের মেয়েরা। প্রতিবাদী কলম 8 পাতা। জীবে প্রেম করে যেইজন, একটি সংবাদ শীর্ষক শিরোনাম রয়েছে এখানে। অন্নমঙ্গল 42তম দিন। তারপর যাত্রীবাহী বাসে গাঁজা পাচারকালে মহিলা আটক। তারপর নতুন শ্রম আইন প্রত্যাহারের দাবিতে রাজ্য জুড়ে কংগ্রেসের আন্দোলন। তারপর এক মহিলা যাত্রীর সাথে বচসায় চন্দ্রপুরে বাস চলাচল বন্ধ, যাত্রীদের চরম দুর্ভোগ। তারপর সনাতন হিন্দু সেনার বিক্ষোভ। দর্শক বন্ধুরা, সুপ্রভাত ইন্ডিয়া অনুষ্ঠানে প্রতিবাদী কলম পাঠ এখানেই সমাপ্ত। আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আজ অর্থাৎ রবিবারের আন্তরিক শুভেচ্ছা রইল আপনাদের সবার প্রতি। দেখতে থাকুন এজিটি লাইভ 24/7 ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে। সবাইকে আবার ধন্যবাদ। নমস্কার। যতন হামবাই খুলুমখা। ये न्यूज कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए एजीटी लाइव 24/7। Thanks for watching AGT Live 24/7.